সংসদীয় রাজনীতিতে বিরোধীরা সরকার পক্ষকে সবথেকে বেশি যে চেপে ধরার জায়গা সেটা হচ্ছে বিধানসভার অধিবেশন। আর আজকে বিধানসভার অধিবেশন শুরু হলো, কিন্তু বিধানসভার অধিবেশনে আজকে যে ইডির এই ম্যারাথন তল্লাশি সেটা নিয়ে দিনভর বিরোধীরা কিন্তু জমাতে কার্যত তারা ব্যর্থ। বিধানসভাতে সরকার পক্ষকে একেবারেই চেপে ধরার যে তাদের আজকে কাজ ছিল সেই কাজ করতে ব্যর্থ হয়েছেন বিরোধীরা। বিরোধী দলের বিধায়করা সরকারের কঠোর সমালোচনা করবেন এবং বিরোধী দলের ভূমিকাই হচ্ছে সরকার পক্ষকে তার যে নিজের মুখ সেই নিজের মুখের কাছে আয়নাটা ধরাবে বিরোধীরা। এটাই বিরোধীদের কাছ থেকে আশা করে কিন্তু রাজ্যের মানুষ। সেই জায়গাতে আজকে বিরোধীরা সারা দিন সময় পেলেন, কিন্তু এই রাজ্যের ইডির তল্লাশি অভিযান নিয়ে তারা তো পুলিশ মন্ত্রীকে চেপে ধরতেই পারতেন, তারা সরকারকে চেপে ধরতেই পারতেন, তারা শাসক দলকে আজকে নাস্তানাবুদ করে তুলতে পারতেন। যখন আমরা দেখছি যে রাহুল গান্ধী একেবারে সংবিধান ইস্যুতে যখন দিল্লিতে এই শীতকালীন অধিবেশনে টানা আদানি ইস্যুতে একেবারে টানা মোদী সরকারকে একেবারে লেজে গোবরে করলেন, ঠিক সেই জায়গাতে উল্টো দিকে এ রাজ্যে আজকে বিধানসভার যারা বিরোধী দলের বিধায়করা তারা সেইভাবে সরকার পক্ষকে চেপে ধরতে পারলেন না। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের প্রতিনিধি সম্রাটের কাছ থেকে আমি জেনে নেব। সম্রাট, আজকে দিনভর বিধানসভা চললো, কেন আশ্চর্যজনক ভাবে সেইভাবে বিরোধীরা আজকে সরকার পক্ষকে চেপে ধরতে পারলো না? কি এর ইকুয়েশন সেটা যদি একবার তুমি বলো। দেখুন নীল, আজ সকাল থেকে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির অভিযান চলছে। একদিকে ইডির অভিযান চলছে, অন্যদিকে আগরতলা শহরের নিউ ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় বিধানসভা চলছে, ত্রয়োদশ বিধানসভার ষষ্ঠ অধিবেশন। বিশ্বাস করতে পারবে কি জানি না, কিন্তু বিধানসভায় কিন্তু এই ইডির অভিযানের কোনো ছিটে ফোটো আজ লক্ষ্য করা যায়নি। সকাল থেকে না বিরোধী দল যে রয়েছে, দুটো বিরোধী দল মূলত কংগ্রেস এবং সিপিএম, বিরোধী দলের একজন সদস্যদের মুখে ও এই বিষয়ে একটি টু শব্দ বিধানসভায় তোলা হয়নি। এই ধরনের যে আপাতকালীন বিষয়গুলি বা যে জরুরি বিষয়গুলি, এইসব বিষয়গুলি তোলার জন্য আর আলাদা করে শূন্য কাল বলতে একটা সময় থাকে। আমরা বিধানসভার প্রথম যে অধিবেশনের যে প্রথম অংশ পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম, হয়তোবা রাজ্যপালের ভাষণ রয়েছে, তাছাড়া কিছু জরুরি প্রশ্নোত্তর পর্ব রয়েছে, বিএসসি রিপোর্ট পেশের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা ধারণা করা হচ্ছিল যে ওই সময়টা বাদ দিয়ে হয়তো দ্বিতীয় অর্ধে হয়তো বিরোধীদের পক্ষে এই বিষয়গুলি তোলা হবে, কিন্তু দেখা গেল দ্বিতীয়ার্ধ কিন্তু এই বিষয়ে বিরোধী দলের কোন নেতা বা বিধায়করা এই বিষয়ে কোনো বক্তব্য পেশ করেন। আমরা আলাদা আলাদা ভাবে লবি থেকে বিভিন্ন যে বিধায়করা রয়েছে তাদের সঙ্গে আমরা এগুলি আলোচনা করেছি। ব্যক্তিগতভাবে আমরা এখন নাম উল্লেখ করতে রাজি না, কিন্তু সবাই একটি বিষয়ে বারবার বলছেন যে আমরা এই বিষয়ে কোনো তথ্য জানি না, আমাদের কাছে বিস্তারিত কোনো খবর নেই। অদ্ভুত ভাবে তুমি লক্ষ্য করো, প্রত্যেকের হাতে মোবাইল ফোন রয়েছে, প্রত্যেকের সকাল থেকে এই খবরটা দেখতেন, কিন্তু তাদের বক্তব্য তাদের হাতে বিস্তারিত কোনো খবর নেই। তাই এই বিষয়ে তারা বিধানসভায় কথা বলতে রাজি। সম্রাট, কি মনে করছো, বিরোধীরা কি সন্তর্পণে বিষয়টি থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো? যেখানে আজকে শাসক দলকে তারা প্রশ্ন বিদ্ধ করতে পারতেন, তারা ট্রেজারি বেঞ্চে নামে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে পারতেন, তারা পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করতে পারতেন, তারা একেবারে আজকে বিধানসভা চত্বর উত্তাল করে দিতে পারতেন। কার্যত বিরোধী দল একেবারে চূড়ান্ত ফ্লপ প্রথম দিনের অধিবেশনে। এটা কি তারা একেবারেই পাশ কাটিয়ে গেল কোথাও? যে একদম নীল, বিষয়টি তারা বেমালুম চেপে গেছে। এই ইডি সংক্রান্ত কোনো বিষয় বিধানসভার অধিবেশনে তুলে ধরা হয়নি, কেউ এই বিষয়ে কথা বলতে নারাজ। মানে গোটা পরিস্থিতি আমরা যখন ব্যক্তিগতভাবে বিধায়কদের সঙ্গে, বিরোধী দলের নেতাদের সঙ্গে বা অন্যান্যদের সঙ্গে কথা বলছিলাম, মনে হচ্ছিল যে এই ইডি যদি হয়তো আর কার কার নাম আসতে পারে, তাদের নামও কি জড়িয়ে যেতে পারে কিনা, এই ধরনের একটি ভয় থেকে হয়তো বা তারা এই বিষয়টা পিছিয়ে যাচ্ছেন। মানে বিষয় নিয়ে বারবারই বলছেন আমাদের কাছে কোনো তথ্য নেই। তুমি বিশ্বাস করা অসম্ভব এই আজকের দিনে যে প্রত্যেকের হাতে যেখানে একটা করে মোবাইল রয়েছে, সেই জায়গায় তাদের কাছে কোনো খবর নেই।
গোটা অধিবেশনে কোথাও ইডি সংক্রান্ত কিন্তু কোনো বিষয়ে আলোচনা হয়নি, বরং সংবাদ মাধ্যমের যে আমরা সাংবাদিক প্রতিনিধিরা রয়েছি আমরা বরঞ্চ বারবার গিয়েছে বিভিন্ন বিধায়কের কাছে কিন্তু আমরা বিষয়টি তুলে ধরেছি, তাদের আলাদা করে তথ্য দিয়েছি যে এই ঘটছে, এই ঘটনা হয়েছে, সকাল থেকে এই জায়গায় অভিযান হয়েছে, বিস্তারিত জানিয়েছি। তারপরেও কিন্তু প্রথম অর্ধ দ্বিতীয় অর্ধ কোনো সেশনের কোনো অংশেই কিন্তু আজ এই বিষয়ে কিন্তু একটি শব্দ কিন্তু বিরোধীদের পক্ষে উচ্চারণ করা হয়নি। যেই জায়গায় আজ পুলিশ মন্ত্রী পদ বিধানসভার অধিবেশনে উপস্থিত ছিলেন এবং আজ শুক্রবার এবং বার হিসাবে আজ যে প্রশ্নোত্তর পর্ব, সেই প্রশ্নোত্তর পর্বে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রীর যে দপ্তরগুলির দিন ছিল, বার ভিত্তিক কিছু দপ্তরের বার হিসাবে দপ্তরে কিছু দিন থাকে, সেই হিসাবে আজ মুখ্যমন্ত্রীর সব জবাব দেওয়ার দিন ছিল এবং তিনি গোটা অধিবেশনে এখনো মুখ্যমন্ত্রী কিন্তু বিধানসভার ভেতরে উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন, বিভিন্ন রিপোর্ট পেশ করছেন। মুখ্যমন্ত্রী উপস্থিত, বিরোধী দল দুটি উপস্থিত, দুটি বিরোধী দলের সমস্ত সদস্যরা উপস্থিত। সেই জায়গায় কিন্তু আজ ইডি নিয়ে তীব্রভাবে বিধানসভাতে কিন্তু একটি শব্দ উচ্চারণ করা হয়নি। নীল, হ্যাঁ সম্রাট, তোমাকে আরেকটা প্রশ্ন করব যে বিরোধী দলনেতা আজকে রাহুল গান্ধী যখন আদানি ইস্যুতে যখন বক্তব্য রেখেছেন, আদানি ইস্যুতে বক্তব্য রাখার পর টানা সংসদ অচল করে দিয়েছেন, কোনো কংগ্রেস সাংসদ কিন্তু বলেনি যে আমরা খবর নেব তারপর বলবো। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যে তিনজন কংগ্রেসের যে বিধায়ক ছিল তারা কি এই ইস্যুটাতে, তারা তো একদম নগণ্য, আমি বলছি হাতে গোনা তিনজন বিধায়ক, তারা তো এই ইস্যুতে টানা অবস্থানে বিক্ষোভ হয়ে বসতে পারতেন। খবর নেওয়ার কি আছে এই ক্ষেত্রে? ইডি তল্লাশি অভিযান চালিয়েছে, রাজ্যের 7 জায়গায় 8 জায়গায় ইডির হানা হয়েছে, সেই জায়গাতে রাজ্য প্রশাসনের একটা অংশ জড়িত, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। তারা আজকে বিধানসভা উত্তাল করে দেবে, সেই জায়গাতে কংগ্রেস বিধায়করা কার্যত ফ্লপ, এবং সিপিএম এর সংখ্যাতে একটু বেশি বিধায়ক রয়েছে, তারাও কার্যত ফ্লপ। এই ফ্লপের পিছনে কারণ কি? দেখো, সেই বিষয়ে কারণ সে নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না, কিন্তু আমরা বারবারই তারা যে বিষয়টি বলছে যে তারা খবর সম্পর্কে জানেন না। আমরা কিন্তু বারবার যখন মধ্যাহ্ন বিরতি চলছিল তখন কিন্তু আমরা বিরোধী দলের যে অফিস রয়েছে সেখানে গিয়েছি, বিরোধী দলের বিধায়কদের আলাদা করে জানিয়েছি বিষয়টি। তারা তারপর বিরোধী দলনেতার সঙ্গে দেখা করছি, ওনাকে আমরা বিষয়টি জানিয়েছি। কংগ্রেসের আজকে 3 জন বিধায়কের মধ্যে 2 জন বিধায়ক উপস্থিত ছিলেন, সেই বিধায়কদের বিষয়টি জানানো হয়েছে, প্রত্যেকেই ঘটনাটি সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, কিন্তু কোনো কারণে তারা এই বিষয়টি তুলেননি। কেউ আবার প্রক্রিয়াগত ব্যাপার তুলে ধরেছেন যে এইভাবে হুট করে কোনো বিষয় তোলা যায় না, কিন্তু দেখুন এরকম না, বিষয়টা বিধানসভা শূন্যকালে যে কোনো বিষয়, যে কোনো জরুরি বিষয় কিন্তু তোলা যায় এবং অধ্যক্ষের অনুমতি নিয়ে সেগুলি আলোচনা হয়। আমরা আগেও দেখেছি বিধানসভাতে অধিবেশন কক্ষের বাইরেও বিরোধীরা বিক্ষোভ দেখাতেই পারে। দেখো, আমরা বিভিন্ন বিধানসভায় দেখেছি যে অধিবেশন কক্ষের বাইরে স্পিকার যদি অনেক সময় পদ্ধতিগত ত্রুটির কারণ দেখিয়ে বিধানসভার অধিবেশনে সব প্রশ্ন তুলতে দেন না, তখনই তো বিরোধীদের উচিত হচ্ছে ওয়াক আউট করে আলোচনার দাবি জানিয়ে যদি স্পিকার না মানে সেই ক্ষেত্রে বাইরে তারা বিক্ষোভ দেখাবেন, বাইরে তারা প্ল্যাকার্ড ইস্যু নিয়ে তারা প্রশ্ন তুলবেন, সাধারণ মানুষের প্রশ্নগুলো তুলবেন। এটাই তো বিরোধীদের কাজ। সেই কাজ করতে আজকে সম্পূর্ণ বিরোধীরা রাজ্য বিধানসভার অধিবেশনে ব্যর্থ হয়েছে। এবার আমি সরাসরি চলে যাব আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তীর কাছে। দেবব্রতদার কাছ থেকে আমি জেনে নেব যে কাজটা আজকে বিধানসভাতে একেবারে শাসক পক্ষকে চেপে ধরার একটা সুযোগ ছিল, অর্থাৎ যে বিরোধী দলের বিধায়করা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, আজকে তো রাজ্যের সরকারকে চেপে ধরার সব থেকে ভালো সুযোগ কি বিরোধীরা হাতছাড়া করলো না? কি বলবে দেবব্রতদা? আজকে এমন একটা ব্যাপার হলো যে পুলিশকে ঘুমে রেখে, এই রাজ্যের পুলিশকে ঘুমে রেখে তোমার ইডি রাজ্যের 60টি বাড়িতে যারা এই ড্রাগস মাফিয়া কাণ্ডের সঙ্গে যুক্ত, ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত, তাদের বাড়িতে অভিযান চালালো। এই যে বিষয়টা, এটা একটা রাজ্যের ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা। তবে যে কথাটা বলছি যে এই যে রাজ্যের ড্রাগসের এই রমরমা, তা কিন্তু প্রায় 15 বছর রাজ্যের এই অবস্থায় রাজ্যের পুলিশকে বারবার
সতর্ক করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। তারপর তোমার মুখ্যমন্ত্রী মানিক সাহা বারবার বলেছেন যে পুলিশকে সর্বক্ষেত্রে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, কিন্তু কিচ্ছু করতে পারেনি পুলিশ। আর আশ্চর্যের ব্যাপার হলো বিরোধীরা কিন্তু এই ড্রাগস নিয়ে, হ্যাঁ বিশেষ করে সিপিএম কংগ্রেস ড্রাগস নিয়ে খুব একটা বেশি তারা মাতামাতি করেন না, বা বিরোধীরা বা এ ব্যাপারে তাদের সঠিক তোমার পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে রাজ্য সরকারের কাছে দাবি জানানো, এইসব বিষয়ে কিন্তু তেমন কোনো তাদের ভূমিকা আমরা সেভাবে নজরে পড়েনি আমাদের। এই অবস্থায় যে কথাটা তুমি বললে, আজকে কিন্তু এই বিধানসভা অধিবেশন যেহেতু শুরু হয়েছে, এই পরিস্থিতিতে যেহেতু ভোট থেকে গোটা তোমার আজকে ভোট থেকে 5টা থেকে ইডি সিআরপিএফ বাহিনী নিয়ে রাজ্যের বিভিন্ন স্থান বাড়ি ঘরে যারা এই ড্রাগস মাফিয়া হিসেবে পরিচিত, না দেবব্রত দা, আমি যে প্রশ্নটা করব, দেখো বিধানসভার অধিবেশনে অনেক সময়তে ট্রেজারি বেঞ্চ তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতা তারা তুলতে দেবে না, এটা একেবারেই ঠিক। সেই জায়গাতে দাঁড়িয়ে পদ্ধতিগত কারণ দেখি অনেক সময় স্পিকার অনেক প্রশ্ন তুলতে দেন না। সেই জায়গাতে দাঁড়িয়ে বিরোধীদের তো উচিত ছিল আজকে বিধানসভা বাইরে গিয়ে তারা প্ল্যাকার্ড নিয়ে একটা বিক্ষোভ দেখানো, যে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা সরকার পক্ষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। সেই জায়গাতে তারা এখনো পর্যন্ত খোঁজ নিচ্ছে। আজকের প্রযুক্তির দিনে খোঁজ নেওয়ার কি আছে? এটা দিনের আলোর মতো পরিষ্কার। একটা বাচ্চা ছেলেও বুঝতে পারছে যে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তারা তারা ব্যর্থ, একেবারে এটা দিনের আলোর মতো পরিষ্কার। তারপর তাদের খোঁজ নেওয়ার কি আছে? আমি দেখো সেই বিষয়টার দিকেই যাচ্ছিলাম। আমি শুরুটাই করেছি এই ব্যাপার এভাবে যে কেন তারা নিশ্চুপ। তুমি যে কথাটা বললে যে একদম পরিষ্কার বিষয়, ইচ্ছা করলেই তারা এই প্রশ্ন উত্থাপন করতে পারতেন। তোমার অধ্যক্ষ যদি তা অনুমতি না দেয়, এক্ষেত্রেও কিছু বিধিবদ্ধ নিয়ম রয়েছে, প্রয়োজনে তারা বিধানসভা অধিবেশনের কক্ষ থেকে বেরিয়ে বাইরে বিক্ষোভ দেখাতে পারেন। আমার যেটা মনে হচ্ছে এই ক্ষেত্রে কোনো একটা কারণে কোনো একটা নিশ্চয়ই কোনো একটা রহস্য ঘনীভূত হয়েছে, যেহেতু তারা এ ব্যাপারে নিশ্চুপ। এক্ষেত্রে রাজ্য প্রশাসনের, বিশেষ করে পুলিশ প্রশাসনের, যেমন এই তোমার ড্রাগস মাফিয়াদের পাকড়াও করার ক্ষেত্রে একটা দীর্ঘদিনের একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে, যে কারণে আজকে সরাসরি ইডি রাজ্যে এসে এই অভিযান চালাতে বাধ্য হলো। এবং অবশ্যই যেহেতু তোমার বিরোধীরা এই ব্যাপারে কি করবেন, তারা কিংকর্তব্য বিমূঢ়, তারা কিছু করে ওঠার ভাবনা চিন্তা করতে পর্যন্ত পারেনি। ভাবনা চিন্তা করে, মানে অ্যাকচুয়ালি বলতে হয় যে বিরোধীরা ভাবনা চিন্তা করে আগামী দিনে প্রেস কনফারেন্স করবে, তাই তো? হ্যাঁ, তারা তো তোমার দেখো তারা এখন হচ্ছে কি, বিরোধীরা একটা বড় অংশ তারা কিন্তু এই প্রচার রাজনীতিতে তারা মত্ত। তারা যে আসল কাজের কাজটা কিভাবে আইনি পদ্ধতি, সাংবিধানিক পদ্ধতিতে কিভাবে এর বিরোধিতা, এর জন্য তাদের কি করা উচিত, এই বিষয়গুলো ব্যাপারে তারা আমার সন্দেহ আছে যে তারা এইসব নিয়ম কানুন, এই পদ্ধতি কতটুকু জানেন। আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি লোকসভা, তারপর তোমার পশ্চিমবাংলা বিধানসভা সর্ব অধিবেশন বা লোকসভা অধিবেশন, রাজ্যসভা, এইসব ক্ষেত্রে কিন্তু তোমার বিরোধীরা যদি কোনো প্রশ্ন সেভাবে অধ্যক্ষের অনুমোদন না পায়, ধরো স্পিকারের অনুমোদন থাকতেই পারে। সুতরাং আমরা কিন্তু অনেকবার দেখেছি, অনেক সময় দেখেছি যে বিরোধীরা তোমার অধিবেশন কক্ষস্থল থেকে বেরিয়ে তারা বাইরে এসে প্লে কার্ড নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন, তারা প্রতিবাদে সামিল হন। এই বিষয়টাও কিন্তু আজকে বিরোধীদের তরফে দেখা যায়নি। এটা যেমন সরকার পক্ষের এতদিন পর্যন্ত রাজ্যে এত তোমার ড্রাগস মাফিয়াদের তোমার ধরতে পারেনি পুলিশ প্রশাসন, এটা যেমন একটা প্রশাসনিক ব্যর্থতা। পাশাপাশি যেহেতু বিরোধীরা এ পর্যন্ত এভাবে সেরকম কোন রকম তোমার নেশা সংক্রান্ত বিষয়ে তেমন কোনো জিকির তুলতে পারেনি, নেশা বিরোধী জিকির তুলতে পারেনি। পাশাপাশি আজকের এই অধিবেশনে বিরোধীরা কোন রকম প্রশ্নটি না তুলতে পারা কিন্তু আরো একটা তাদের ব্যর্থতা, এটা বিরোধীদের ব্যর্থতা। তবে কেন তারা চুপ রইলেন, এটা কি তাদের অবগত নয় বিষয়টা, কি কানুন রয়েছে, কি নিয়ম রয়েছে, কি বিধি
নিষেধ রয়েছে তা জানা নেই, নাকি তোমার তাদের রহস্যজনক এর নেপথ্যে কোনো রহস্য রয়েছে, তাও কিন্তু ভাবনা চিন্তার বিষয় অবশ্যই নীল। এবং যেটা তুমি বলছিলে যে বাইরে গিয়েও কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করতে পারতেন, এটা একদম ঠিক। আমরা কিন্তু দেখি, আমরা বরাবর দেখি, যদি কোনো স্পিকার যদি অধিবেশন পক্ষে যদি কোনো বিষয়ের প্রশ্ন উত্থাপন করতে না দেন, বিরোধীরা কিন্তু ওয়াক আউট করে বেরিয়ে তারা বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। এটাই কিন্তু বরাবর হয়ে আসছে নীল। একেবারেই। দেবব্রতদা আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেবব্রতকে ধন্যবাদ। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের এক প্রতিনিধি শতাব্দী। সে একেবারেই রাত সন্ধে প্রায় চলে এসেছে, সন্ধে ঘনিয়ে এসেছে ইতিমধ্যেই, সন্ধ্যের আলো। এই মুহূর্তে আমি আরো একবার দেখে নেব যে ইডির যে তল্লাশি অভিযান, সেই ইডির তল্লাশি অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে সেটা একবার সর্বোপরি জেনে নেব আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের কাছে। শতাব্দীর কাছে আমি এবার সরাসরি চলে যাব। শতাব্দী, শুনতে পাচ্ছ? ঘড়ির কাঁটায় প্রায় 4:30 বাজতে চলল, তবে এখনো পর্যন্ত কিন্তু ইডির তল্লাশি অভিযান জারি রয়েছে এবং এক প্রকার পুলিশকে শ্বেতঘুমে রেখে ইডির তল্লাশি অভিযান সকাল ভোর 4টা থেকে শুরু হয়ে গেছে ইডির তল্লাশি অভিযান। এবং এই মুহূর্তে আমরা রয়েছি এই যে নেশা কারবারি বা ফ্যান্সি ডিলের সঙ্গে জড়িত অন্যতম একটা মুখ বলতে পারেন এই মুহূর্তে দাঁড়িয়ে, সে হচ্ছে দেবব্রত দে। তবে তিনি কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই। যে খবর আমরা পেয়েছি, তিনি কিন্তু প্রায় 1 থেকে 2 বছর যাবত তিনি বাড়িতে আসছেন না। তবে তার ছোট ভাই যে রয়েছে সুব্রত দে, তিনি কিন্তু বাড়িতে রয়েছেন এবং দেবব্রত দে এবং ওনার যে মা এবং ওনার স্ত্রী বাড়িতে রয়েছে বলে আমরা খবর পেয়েছি। এবং তারই মধ্যে ইডির তল্লাশি অভিযান তারা জারি রয়েছে, সকাল থেকে চলছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটি খবর যেটা আপনাদেরকে জানিয়ে রাখি, যে এই যে বাড়ির সামনে দেখতে পাচ্ছেন যে সিআরপিএফ জওয়ানরা মোতায়েন রয়েছে এবং তারপরে বাড়ির ভেতরে রয়েছে ইডির এবং ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান জারি রেখেছেন তারা। তবে তারা কিন্তু যে খবর আমরা পাচ্ছি, এখনো পর্যন্ত তারা তল্লাশি অভিযান জারি রাখছেন এবং ঠিক কটা পর্যন্ত তারা সেই তল্লাশি জারি রাখবেন সেদিকে অবশ্য লক্ষণীয় বিষয়। তবে আপাতত যে খবর পাচ্ছি, তারা তল্লাশি জারি রাখাচ্ছে এবং যারা ভেতরে রয়েছে, যারা দেবব্রত দে, যার মা এবং স্ত্রী রয়েছে, তাদেরকে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তবে আমরা নজর রাখছি প্রত্যেকটা পরিস্থিতির উপর এবং সমস্ত আপডেট কিন্তু আপনাদের অতি শীঘ্র তুলে ধরার চেষ্টা করব। একেবারেই সেখানেও দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলছে এবং কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা সেখান থেকে কিন্তু চলে যাচ্ছেন এবং বেশ কিছু নথি দেখা যাচ্ছে তাদের হাতে। সেই নথি নিয়ে তারা সেখান থেকে যাচ্ছে এবং নথি নিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। তবে অ্যারেস্ট হয়েছে কিনা সেই বিষয়টাতে এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সন্ধে ইতিমধ্যেই হয়েছে। ইডির আধিকারিকদের একটি বিশেষ আধিকারিকদের যে দল, সেই দল কিন্তু তারা কিন্তু এলাকা যে ছাড়ছে, যে তল্লাশি অভিযান মনে হয় তারা এখনো পর্যন্ত একটি দল শেষ করেছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তারা এলাকা ছাড়ছে, সেমন এই দৃশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি চেষ্টা করব যে আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে যোগাযোগ করার এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার। সেই প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে আমরা চেষ্টা করছি প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে সর্বশেষ আপডেট তুলে ধরার। এবং এই যে প্রায় যে 6টি জায়গাতে বা 7টি জায়গাতে যে তল্লাশি, সেই তল্লাশি অভিযান কিন্তু প্রায় শেষের দিকে ইডির আধিকারিকরা নিয়ে এসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ। আমি শতাব্দীর কাছ থেকে জেনে নেব যে শতাব্দী, এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি কি সেটা যদি একবার জানাও। দেখো, এখনো পর্যন্ত ইডির যারা আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন এবং একই সঙ্গে সিআরপিএফ জওয়ানরা বেশ কয়েকজন তোমার গেটের সামনে রয়েছে এবং তার বাড়ির অপর প্রান্তেও কিছু সিআরপিএফ জওয়ান মোতায়েন রয়েছে, অর্থাৎ তার বাড়ির পেছন দিকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে দুজন ইডির আধিকারিক ভেতরে প্রবেশ করতে আমরা দেখেছি এবং সেই ছবিও আমরা তুলে ধরেছি আমাদের ক্যামেরায়। তবে তারই মধ্যে এখনো পর্যন্ত পরিস্থিতি কিছু জানা যাচ্ছে না যে ভেতরে কি হচ্ছে না হচ্ছে এবং কতক্ষণ আরো রয়েছে সময়। তবে আমরা গোটা পরিস্থিতির দিকে নজর রাখার চেষ্টা
করছি এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যারা সিআরপিএফ জওয়ানরা রয়েছে এবং তাদের সঙ্গে কিছুটা জানার চেষ্টা করেছিলাম, তবে তারা কিন্তু কিছু জানাতে চাইছে না। তবে তারই মধ্যে কতক্ষণ লাগতে পারে সেটা এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। এবং অন্যদিকে যে খবর আমরা পেয়েছি আজকে যে আগরতলা শহরের বেশ কয়েকটি জায়গায় ইডি তল্লাশি অভিযান চলেছিল, সেই জায়গা থেকে কয়েকজনকে তোমার গ্রেফতার করা হলো। এই মুহূর্তে কিন্তু যে দেবব্রত দে রয়েছে সে তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকে। ভেতরে রয়েছে সুব্রত দে এবং তাকে গ্রেফতার করা হয় কিনা সেদিকে এই মুহূর্তে আমরা তাকিয়ে রয়েছি এবং সম্ভবত গ্রেফতার হতে পারেন সেই আভাসটা বা সেই ইঙ্গিতটা কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি এবং পরিস্থিতিকে নজর রাখছি। তবে তারই মধ্যে আরো একটি আপডেট দিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে কিন্তু তোমার দেবব্রত দেব বাড়ির বাইরে রয়েছে, প্রায় 1 থেকে 1.5 বছর যাবৎ সে কিন্তু আর বাড়িতে আসছে না। অর্থাৎ বুঝতেই পারছো নীল, তোমার বহিরাজ্য থেকে সে কিন্তু সমস্ত রকম এই ব্যবসাটা বহিরাজ্য থেকে সেই ব্যবসাটা পুরোপুরি পরিচালনা করছে। একেবারে নীল, বহিরাজ্য থেকে সে ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং সে কিন্তু তার আঙুলে হেলেনেই কিছু চলছে। এবং সঙ্গে রয়েছে তার ভাই সুব্রত দে এবং সে কিন্তু তার বড় ভাইয়ের নির্দেশ মোতাবেকই কিন্তু সে সমস্ত রকমের কারসাজি চালিয়ে যাচ্ছে। এবং তারই মধ্যে এই যে তোমার বাড়িটা আমরা দেখিয়েছি, সেখানে কিন্তু বিলাসবহুলতার কোনো কিছু নজর না পড়লেও শহর আগরতলার বিভিন্ন জায়গায় কিন্তু তার বাড়ি রয়েছে, বিলাসবহুল বাড়ি, এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় তার কিন্তু শোরুমও রয়েছে। প্রায় 4 থেকে 5টা শোরুম রয়েছে এবং কিছুদিন আগেও সে কিন্তু একটি নতুন তোমার জায়গা করেছে বলেও কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। কিন্তু মোট কত টাকা সম্পত্তি রয়েছে তার সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে আমরা জানার কিন্তু সর্বক্ষেত্রে চেষ্টা করছি এবং সেই আপডেটটা খুব শীঘ্রই হয়তো আমরা তুলে ধরার চেষ্টা করবো। নীল, হ্যাঁ একেবারেই। শতাব্দী, ধন্যবাদ। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, তুমি এখনো ওই এলাকাতে তুমি থাকো, পরিস্থিতির দিকে নজর রাখো। এখনো পর্যন্ত যে ইডির তল্লাশি অভিযান, সেই ইডির তল্লাশি অভিযান চলছে। আমরা কথা বলে নেব আমাদের আরো এক প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। অঙ্কিতার থেকে কথা বলার চেষ্টা করব যে শেষ পর্যন্ত যে ইডির তল্লাশি অভিযান, শোনা যাচ্ছে যে আরো এক অভিযুক্তকে কিন্তু ইতিমধ্যেই ইডির আধিকারিকরা আটক করেছে। তার বাড়িতেও কিন্তু তল্লাশি যে অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু চলছে এখনো পর্যন্ত। সেই তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন ইডির আধিকারিকরা এবং সেই সঙ্গে ইডির আধিকারিকরা কত দ্রুত এই যে আজকের যে তল্লাশি প্রক্রিয়া, সেই তল্লাশি প্রক্রিয়া শেষ করে, এখন কিন্তু সেটাই দেখার। এখনো পর্যন্ত যে ইডির যে তল্লাশি, ইডির যে আধিকারিকরা, সেই ইডির আধিকারিকরা যে তল্লাশি আধিকারিকরা এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে। ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে যে বেশ কয়েকটি জায়গায় যেখান থেকে সকাল 5টা থেকে তল্লাশি শুরু হয়েছিল, এখনো কিন্তু প্রায় বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চলছে এবং এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 5টি জায়গায় এখনো কিন্তু টানা জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদের পর যে নথিপত্র, সেই নথিপত্র কিন্তু এবার খতিয়ে দেখা হচ্ছে, যা শেষ আপডেট রয়েছে। অন্যদিকে দেখো, আরো একটি বিশেষ যে তথ্য বারবার উঠে আসছে তা হচ্ছে যারা এই নেশার বাণিজ্যের সাথে যুক্ত ছিল, তাদের নিজস্ব ভাবেই এই একা সে ব্যবসাটা ছিল না, তাদের সাথে আরো বেশ কয়েকজন তাদের পার্টনাররা ছিল। এই নাম কিন্তু এবার উঠে আসছে। এবার যেন তাদের সঙ্গদের নাম উঠে আসছে, তাই তাদের নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে, শেষ পর্যায়ে জিজ্ঞাসাবাদ। সকাল 5টা থেকে এখনো পর্যন্ত একাধিক তথ্য, একাধিক নথি, জিজ্ঞাসাবাদে বিভিন্ন বিষয় উঠে এলেও এবার কিন্তু তারা কার সাথে এই ব্যবসা করছে সেই বিষয়গুলি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে দেখো, গতকাল থেকে একটা প্রস্তুতি ছিল যে আজ সকালেই এই ইডির অভিযান চলবে এবং এই ইডির অভিযান চলাকালীন দেখেছি আমরা সকাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছে। বিশেষ করে দেখা গেছে যে গতকালই এই প্রস্তুতিতে বেশ কয়েকজন
আধিকারিক গতকাল এদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারাই আজ সকাল থেকে এই গোটা ঘটনার সাথে তারা থাকবেন। বিশেষ করে বিভিন্ন বাড়ি যে লিস্ট এই মুহূর্তে বেরিয়ে এসেছে সেই লিস্টগুলি তারা সেই লিস্ট অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় যাবে এবং ঠিক সেই মোতাবেক কিন্তু বিভিন্ন জায়গায় তারা গেছে আজ সকালে। এবং এখনো পর্যন্ত শেষ আপডেট পাওয়া পর্যন্ত কিন্তু জানা গেছে এখনো দেখো তল্লাশি চলছে। অঙ্কিতা, তোমাকে একটু থামাবো, যে তুমি বলছিলে যে এখনো পর্যন্ত আটক করেছে তবে গ্রেপ্তার দেখানো হয়নি, তিনি কে? দেখো এখনো পর্যন্ত আটক করার একটা সম্ভাবনা আমরা শুনছিলাম লিটন সাহাকে, কিন্তু এখনো পর্যন্ত তাকে জেরা করা হয়েছে কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। সেটাই আমি কিছুক্ষণ আগে অর্থাৎ 1 থেকে 1.5 মিনিট আগেও যখন আমি সেই আপডেটটা নেওয়ার চেষ্টা করি তখন জানতে পারি যে তাকে জেরা করা হয়েছে এবং গ্রেফতার করা হবে সেই প্রস্তুতিও চলছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাকে গ্রেফতার করে তার বাড়ি থেকে সেই লিটন সাহাকে নিয়ে যাওয়া হয়নি। এখনো কিন্তু তার বাড়িতে জিজ্ঞাসাবাদ চলছে, এখনো তাকে গ্রেফতার করে বা তাকে সেখান থেকে নিয়ে যাওয়া বা ইডি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তবে যতটুকু তার বিরুদ্ধে তথ্য প্রমাণ হাতে এসেছে তাতে মনে হচ্ছে গ্রেফতার করা হবে, কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি কারণ এখনো তার বাড়িতে কিন্তু তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলছে। অন্যদিকে দেখো গতকালই কিন্তু আইজি সিআরপিএফ গতকালই দেখা গেছিল যে এই বিষয়গুলিকে কেন্দ্র করে 250 জনকে সমস্তটা বিষয় জানানো হয়েছিল, কারণ এই পুরো গোটা একেবারে অঙ্কিতা, ধন্যবাদ। তুমি যে অভিযুক্ত ব্যবসায়ী লিটন সাহা তার বাড়িতে ইডির আধিকারিকরা যে তল্লাশি চালাচ্ছে সেই তল্লাশির দিকে নজর রাখো। এবার আমি আরো এক প্রতিনিধির সঙ্গে কথা বলবো, আমাদের আরো এক প্রতিনিধি সুপ্রীতি মুখার্জিও সারাদিন আজকে যে ইডির তল্লাশি অভিযান সেই ইডির তল্লাশি অভিযানে সুপ্রীতিও সারাদিন ছিল। এখনো পর্যন্ত যে ইডির তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান চলছে। আমি সরাসরি আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে যে আমাদের আরো এক প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। সুপ্রীতি, এখনো পর্যন্ত লাস্ট আপডেট কি সেটা যদি একবার দর্শকদের জানাও। দেখো রাজ্যে যেটা এখনো পর্যন্ত খবর যে টোটাল যে 7 জায়গাতে আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে ইডির হানা বা ইডির এই যে তল্লাশি, এখনো পর্যন্ত তোমার ঘড়ির কাঁটায় 6টা সন্ধ্যে নেমে এসেছে। এখনো পর্যন্ত সমানভাবে চলছে তল্লাশি অভিযান এবং তারই সাথে তোমার খুঁজে বের করা হচ্ছে কোথায় কি কি রয়েছে কলজ। বিশেষ করে আজকে যেটা আমরা নজর রাখছি যে একদিকে তোমার নন্দননগর, একদিকে তোমার নতুন নগর, বক্সনগর, এমবিবি ক্লাব এলাকা, এই যে মেন প্রধান যে এলাকাগুলো রয়েছে সেখানে প্রায় 250 জন আজকে সিআরপিএফ এর টিম এসেছে বাইরে থেকে এবং 250 জন টিম আজকে প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রত্যেকটা বাড়িতে তোমার 8 থেকে 10 জন সিআরপিএফ রয়েছেন এবং ইডির আধিকারিক যারা সিভিল ড্রেসে রয়েছে তাদেরকে চেনার কোনো উপায় নেই। তারা কিন্তু সংখ্যায় কেউ কোথাও কোনো বাড়িতে 4 জন, কোনো বাড়িতে 5 জন, তো কোনো বাড়িতে 6 জন করে রয়েছেন। এবং এই যে তল্লাশি চালানো হচ্ছে বা এই যে তোমার চলছে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ, বিশেষ করে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত খবর, তোমার রঞ্জন দাস যার বয়স আনুমানিক 38 বছর, সিপাহীজলা জেলার উত্তর করমচৌড়ার বাসিন্দা, তার বাড়িতে তল্লাশি। তোমার রামপাড়া পাড়ার বাসিন্দা হচ্ছে বিশু ত্রিপুরা, তার বয়স আনুমানিক 42 বছর। পশ্চিম ত্রিপুরা জেলার বর্দোয়ালির হচ্ছে দেবব্রত দেব, তার বাড়িতেও চলছে তল্লাশি। তারপরে তোমার সরকারানন্দ সরকার এবং এছাড়া হচ্ছে শিবনগরের অর্থাৎ তোমার এমবিবি ক্লাবের লিটন সাহা। এই যে 7টা লিস্ট বা 7টা নামের তালিকা এই মুহূর্তে উঠে এসেছে, সেই 7টা বাড়িতে কিন্তু তল্লাশি সমানভাবে চালানো হচ্ছে এবং এই তল্লাশিখানে এখনো পর্যন্ত যেটা জানার বা যেটা খবর তাতে করে তোমার কোনো ক্ষেত্রে দেখা হচ্ছে যে তোমার আর্থিক লেনদেন, কোথাও দেখা হচ্ছে অবৈধ মাদক বাণিজ্য, আবার কোথাও তোমার ডিজিটাল যে তোমার ডিজিটাল যে ইনফরমেশন, ডিজিটাল তথ্য বলা হচ্ছে সেই ডিজিটালি লেনদেন সেটাও কিন্তু দেখা হচ্ছে আজকের অভিযানে। মূলত এই যে 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্টকে সামনে রেখে ইডি তল্লাশি চালাচ্ছে। সন্ধে হয়ে গেছে, সন্ধে গড়িয়ে গেছে, যারা যে গাড়ির ড্রাইভার থেকে শুরু করে সিআরপিএফ এর সাথে আমরা যখন অফ ক্যামেরায় কথা বলি তারা এটাই জানাচ্ছেন যে এই অভিযান কখন শেষ হবে তারা নিজেরাও বলতে পারছেন না। তারাও একইভাবে ভোর রাত থেকে বেরিয়ে পড়েছেন। ভোর আনুমানিক 2:30 থেকে 3টের মধ্যে ইডি একসাথে তোমার শুরু করেছে যাতায়াত এবং একসাথে প্রত্যেকটা বাড়িতে তারা ঢুকেছে। শীতের রাত তখন প্রায় ভোর 4টে থেকে 5টা, তখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে ঢুকে যায় ইডির আধিকারিকরা এবং কাউকে বুঝে উঠতে দেওয়ার আগেই ইডি কিন্তু শুরু করে দিয়েছে তাদের তল্লাশি। এখনো পর্যন্ত দেখো একটা প্রায় দিন শেষ হতে চললো, সন্ধে ঘনিয়ে এসেছে, শীতের রাত, এমনিতেই যে এলাকা বা যে বাড়িতে তল্লাশি চলছে সেগুলো কিন্তু শহরতলি, মূল শহর থেকে কিন্তু কিছুটা হলেও দূরে, তাই সেই এলাকা কিন্তু সন্ধে মানেই একটু সেখানে নেমে আসে অন্ধকার এবং সাধারণভাবে নিস্তব্ধ হয়ে
রাজ্যের এই সমস্ত নেশা বা ড্রাগ মাফিয়ারা, তার মধ্যে এখনো পর্যন্ত তাদের লেনদেন, তাদের তোমার ড্রাগসের ব্যবসা আর কারা কারা জড়িত রয়েছে, এদের পেছনে মাথা কে রয়েছে। সুপ্রীতি তোমায় একটু থামাবো। দেখো, রাত যত বাড়বে এবং এই তল্লাশি অভিযান যত লম্বা হবে, ততই কিন্তু সাধারণ মানুষের, রাজ্যের সাধারণ মানুষের একটা উৎসাহ বাড়বে যে অপার মতো সম্পত্তি এ রাজ্য থেকেও উদ্ধার হয় কিনা। দেখো, যারা বেআইনি এই কারবার, তুমি যেমনটা বলছিলেন যে এক একটা বাড়ি 5 কোটি 6 কোটি টাকা খরচা করেছে, বিলাসবহুল সেই সব বাড়িতে সম্পত্তি থাকবে না, বেআইনি সম্পত্তি থাকবে না, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। তো সেই জায়গা থেকে সাধারণ মানুষ এখন সেই অপার দৃশ্য দেখার জন্য কি একেবারেই মুখিয়ে রয়েছে যে একেবারে তাই। দেখো, এই যে আগরতলা শহর, সেখানে সেই শহরের ভেতরে কোনো বাড়িতে সুইমিং পুল বাড়ির ভেতরে, তা আবার সেকেন্ড ফ্লোরে, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও 2025 সালে দাঁড়িয়েও কিন্তু সাধারণ যারা শিক্ষিত মধ্যবিত্ত সমাজ রয়েছে তারা কিন্তু অবাক হয়ে যাচ্ছে। মানে এই আগরতলা শহরে আমরা এখনো পর্যন্ত দেখি যে তোমার বড় বড় লিফট বলো বা এসকেলেটর বলো, সেগুলোর জন্য মানুষ বাইরের দিকে তাকিয়ে থাকে। এই শহরের কিন্তু সেরকম কনস্ট্রাকশন নেই। সেই জায়গাতে এই শহরের ভেতরে একটা বাড়ির মধ্যে রয়েছে দোতলায় সুইমিং পুল। সুতরাং সবার কিন্তু উৎসাহ সঙ্গে কৌতূহল সেটা কিন্তু তোমার বাড়ছে, এবং অলরেডি যে এক্ষেত্রে তোমার অপার মতন ছবি যে এই শহরে ধরা পড়ে গেছে, আর কিন্তু সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এবং রাত যত বাড়বে, যত গভীর হবে, তোমার সময় যত পেরোবে, ততই কিন্তু সম্পত্তির এই খতিয়ান উঠে আসবে আরো অধিক পরিমাণে। এখন অপেক্ষা হচ্ছে কিসের বলতো? এখন হচ্ছে অপেক্ষা সেই সময়টার যখন ইডি তোমার বেরোচ্ছে এই প্রত্যেকটা বাড়ি থেকে, আর এই প্রত্যেকটা বাড়ি থেকে কি কি সিজ করা হলো, কি কি নিয়ে যাওয়া হচ্ছে এবং কাদের কাদের গ্রেফতার করা হচ্ছে, তার থেকেও বড় কথা এর পেছনে কারা কারা জড়িত রয়েছে। যেটা তোমাকে আমি সকালেও বলছিলাম যে আমরা বিভিন্ন সূত্র মারফত যে খবর পাচ্ছি, যাতে করে রাজ্যে এই মুহূর্তে একটি বিশেষ টিম অভিযান শুরু করবে, যেটা যদিও তাদের সাথে ইডির সম্পর্ক নেই, তারা শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স, তারা শুধুমাত্র নার্কোটিক্সের ক্ষেত্রে। সুপ্রীতি, তুমি একটা তথ্য উল্লেখযোগ্যভাবে তুলে ধরলে। এই যে সেন্ট্রাল ফোর্স, যে 250 জনের কথা বলছিলে, এই সেন্ট্রাল ফোর্সরা সবাই কি এ রাজ্যের বাইরে থেকে এসেছে? একেবারেই তাই। যারা আজকে আমরা খবর নিলাম, যারা 250 জন টিম এসেছে, সেই 250 জন প্রত্যেকের বাইরে রাজ্যে ইডির একটি অফিস রয়েছে এয়ারপোর্ট সংলগ্ন এলাকাতে। সেই ইডির অফিসেও কিন্তু আগাম কোনো খবর ছিল না, এবং তারা প্রথমেই যখন বিমানবন্দরে মধ্যরাতে নেমেছে, তারপরেই কিন্তু তারা ইডির অফিসে যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়েছেন, এবং সিআরপিএফ এর এই 250 জনের যে টিম রয়েছে, সেই 250 জন টিম যারা বাইরে থেকে প্রত্যেকে এসেছে, তারা কিন্তু রাজ্যে ছড়িয়ে গেল প্রত্যেকটা জায়গাতে, এবং কোনো রকম ভাবে কোনো তথ্য ছাড়া প্রত্যেকের বাড়িতে মধ্যরাতে গিয়ে হানা দিয়েছে। আমরা যদিও সকাল থেকে দেখছি। তার মানে সুপ্রীতি একটা কথা পরিষ্কার, যে এই যে টিমটা এসে আজকে হানা দিল, সেই টিমটার একটা বড় অংশ কিন্তু এই যে আজকে রাজ্যের যে প্রান্তে হানা হয়েছে, তারা কিন্তু প্রথম দিকে এসে সেখানে রেকি করেছে, এবং তাদের নির্দিষ্ট যে গোয়েন্দা ইনপুট, তাদের বাড়ি কোথায়, তাদের সদর দরজা কোথায়, এবং প্রতি মুহূর্তে দেখো, যদি রাতের বেলা তারা আজকে বিমানবন্দরে নামে, তাহলে অভিযুক্তরা যে প্রত্যেকেই বাড়িতে রয়েছে, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু একেবারে মিনিট থেকে মিনিট পর্যন্ত এই যে তদন্তকারী আধিকারিক তাদের কাছে গেছে, এবং কোনো ইনফরমেশন যাতে কোনো লিক না হয় তার জন্য এখানকারও কোনো সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের আধিকারিককে বা কর্মীদের কিন্তু নেওয়া হয়নি, সম্পূর্ণটাই কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ একদিকে যেমন গোপনীয়তা, অন্যদিকে একেবারে ইডির দুরন্ত ছক, মাস্টার স্ট্রোক, দুরন্ত ছক, একেবারে এই যে ছক, সেই ছকে কি প্রমাণ হচ্ছে যে এ রাজ্যেরও একটা বড় অংশ যে একেবারে এই মাফিয়াদের সঙ্গে জড়িয়ে গেছে, যার জন্য আজকে ইডি বাধ্য হয়েছে যে 250 জন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, তাদেরও এ রাজ্যে শালবাগানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের অফিস রয়েছে, তারা ইচ্ছা করলে সেখান থেকে বিএসএফ, সিআরপিএফ, অসম রাইফেলসের জওয়ানদের নিতেই পারতেন, তারা সেখান থেকেও নেয়নি, সম্পূর্ণ বিশেষ বিমানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তার মানে কি এটা প্রমাণিত হচ্ছে যে এটা একটা বিরাট চক্র, যে চক্র ধরতে গিয়ে ইডি কোনো রকম কোনো ফাঁক এখনো পর্যন্ত দেয়নি। একেবারেই তাই। এবং আজকে যখন আমরা ইনফরমেশন পাই এবং তাদের যখন আমরা পোশাক আশাক দেখি, এবং সেটা বোঝাই গেছে যে তারা কেউই রাজ্যের নয়, তারা প্রত্যেকে বাইরের, এবং প্রত্যেককে তোমার একসাথে নিয়ে আসা হয়েছে। 250 জনের টিম এসেছে, এবং এই যে প্ল্যানিং বা আজকের এই অভিযান, সেটা কিন্তু রাতারাতি কোনো অভিযান ছিল না বা হয়নি। এই
সুপ্রীতি তোমাকে একটু থামাবো। দেখো এটা একটা রোমহর্ষক পর্ব যে দেখো 7টা জায়গাতে যখন তল্লাশি হয়েছে তো 7টা জায়গায় তো গাড়ি আলাদা আলাদা গেছে। এই মানে এগুলো একটা অভিজ্ঞতা দীর্ঘদিনের থেকে বলতে পারি যে ধরো প্ল্যান এ যে বাড়ি এর বাড়িতে যখন আধিকারিকরা গেছেন, প্ল্যান বি এর বাড়িতেও কিন্তু সেই সময় আধিকারিকরা পৌঁছে গেছেন। প্ল্যান সি যেখানে পরবর্তী অভিযুক্ত প্ল্যান সি থাকে সেইখানেও কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে গেছেন। এবং এই যে 7টি টিম, সেই 7টি টিমের মধ্যে কিন্তু একজন কোঅর্ডিনেটর অফিসার থাকে। সেই কোঅর্ডিনেটর অফিসার যে প্রত্যেক যে বাড়ির যে তদন্ত মানে প্রত্যেকটা যে দরজাতে যখন তারা নক করবে সেই সময় তাদের অভিযানের একজন নেতৃত্ব দেয়। সেই নেতৃত্বকে ফোন করেছে এবং 7 জনই সেখানে যে 7টি জায়গাতে অভিযান হয়েছে সেই 7টি জায়গারই আধিকারিকরা সেখানে পৌঁছে গেছে এবং একসঙ্গে দরজা ধাক্কা দিয়েছে, একসঙ্গে একেবারে এই রেডটা চলেছে। এবং এই জায়গাতে থেকে বলা যায় যে মানে যখন সিআরপিএফ এর আধিকারিকরা বা তোমার হচ্ছে এই ইডির আধিকারিকরা যখন মাঝরাতে তারা চলে এসেছে, তারপরও এই 7 জায়গার অভিযুক্তরা যে বাড়িতে রয়েছে সেইটা কিন্তু নির্দিষ্ট তোমার হচ্ছে তাদের বাড়ি বা তাদের গতিবিধিকে ফলো করা হয়েছে এবং তারা প্রত্যেককেই বাড়িতে আছে। একদম গোপন ইনপুট একেবারে পৌঁছে গেছে একদম সেই কোঅর্ডিনেটর অফিসার পর্যন্ত। এবং সেই জায়গাতে এই জায়গাতে রাজ্য পুলিশের কতটা ব্যর্থতা। দেখো এক্ষেত্রে একটা বিষয় আজকে বলতে হয় যে আজকে রাজ্যের বুকে যে অভিযান আমরা দেখছি সেটা কিন্তু কোনো হিন্দি ছবিকে হার মানিয়ে দেবে। আমরা বিভিন্ন ছবির মাধ্যমে পর্দায় আমরা দেখি রয়ের ইনভেস্টিগেশন, সেই রয়ের ইনভেস্টিগেশন ঠিক যেভাবে যে পদ্ধতিতে হয়ে থাকে, তুমি যেমনটা বলছিলে একজন কোঅর্ডিনেটর সবটা ইনফর্ম করে যে কখন কিভাবে নক করা হবে, প্রত্যেকের বাড়িতে এক টাইমে কানে তারা একটি নির্দিষ্ট ব্লুটুথের মাধ্যমে এই কানেকশনটা রাখে, ঠিক সেইভাবেই আজকের এই অভিযানটা হয়েছে একেবারে হুবহু এক। সেই জন্যই তোমাদের আজকে বলতে পারছি যে কোনো হিন্দি ছবি বা তামিল ছবিকে আজকে হার মানাবে রাজ্যের এই বাস্তব ছবি। সেক্ষেত্রে প্রত্যেকটা তোমার আধিকারিকরা যখন ঢুকেছেন প্রত্যেকে একসাথে প্রত্যেকের বাড়িতে গেছেন এবং আমরা যেটা বারবার বলছি যে 6টা 7টা না, একেবারেই ভুল। 6টা 7টা থেকে এই অভিযান শুরু হয়নি, এই অভিযান মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে। এবং তোমার যেটা আজকে যেটা তারা খবর পেয়েছে কিভাবে যদি তুমি বলো, সেক্ষেত্রে যারা তোমার এই প্রত্যেকটা বাড়ি কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, যে 7 জনের বাড়িতে কাজ, যে 7 জনের বাড়িতে তল্লাশি চলছে তাদের মধ্যে হয় কোনো বাড়ির কোনো রকমের কাজ হচ্ছে, মানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু চলছে কোনো না কোনো কাজ। এবং সেই বাড়িতে যারা যারা যাতায়াত করে সেই সমস্ত ম্যানদের সাথে কিন্তু কানেক্ট করেছে ইডি, যেটা আমি এখনো পর্যন্ত যেটা আমি অন গ্রাউন্ডে থেকে যে তথ্য পেয়েছি এবং তাদের মারফতই জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। কিন্তু তারা যে ইডির আধিকারিক সেটা কিন্তু তারাও টের পাননি ঘুণাক্ষরেও। তারা একেবারে সাধারণ মানুষ হয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্ত খোঁজ খবর নিয়ে রেখেছিলেন এবং কার বাড়িতে কত টাকার কাজ হচ্ছে, কার বাড়িতে কি কি কাজ হচ্ছে, কার বাড়ির কাজ কবে নাগাদ শেষ হবে এবং সে কতদিন ধরে সে কি কি কাজ চালাচ্ছে, প্রত্যেকটা খবর কিন্তু ইডির কাছে রয়েছে। তবেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই অভিযান একেবারে সাকসেস। যদিও এখনো পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি যে কার বাড়ি থেকে কি উদ্ধার হয়েছে, কিন্তু একটা বিরাট কিছু উদ্ধার হতে চলেছে। এবং সেই জায়গায় রাজ্যের গোয়েন্দা বিভাগ, রাজ্যের যে গোয়েন্দা দপ্তর রয়েছে তারা যে একেবারে ফ্লপ এই ক্ষেত্রে দাঁড়িয়ে সেটা কিন্তু আজকে একেবারে উঠে আসে। একদম শেষ কোশ্চেন তোমাকে আমি করব যে দেখো আজকে বিভিন্ন সময় দেখেছি, সেটা পাঞ্জাব হতে পারে, সেটা দিল্লি হতে পারে, যে ইডি যখন তল্লাশি চালায় বা সিবিআই যখন তল্লাশি চালায় সেই কাজে খুব একটা রাজ্য পুলিশ নাক গলায় না। তারা বাইরে তারা একটা মানে 300 মিটার দূরে থাকে। সেই ক্ষেত্রে 300 মিটার দূরে থেকে যাতে কোনো রকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন প্রবলেম না হয়, ইডির আধিকারিকদের বা সিবিআই আধিকারিকদের বা কোনো সেন্ট্রাল এজেন্সির উপরে যাতে হামলা না হয়, সেই জন্য তারা একটা নজরদারি রাখে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে ইডির আধিকারিকরা কিন্তু ধারে কাছে ঘেঁষতে দেয়নি রাজ্য পুলিশকে। এইটা রাজ্য পুলিশের কাছে কতটা লজ্জার। শুধু ঘেঁষতেই দেয়নি নয় নীল, আরো একটি ইনফরমেশন দিলে তুমি চমকে উঠবে। আজকে যখন এসপির সাথে আমরা কথা বলি, এসপি কিন্তু সাধারণভাবে তিনি তার গতিবিধি ছিল। তাকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি এখন এই মুহূর্তে কি কোনো রেড যেখানে চলছে সেখানে যাচ্ছেন কিনা, তিনি কিন্তু সাংবাদিকদের কাছেই প্রথম খবর পেলেন যে আজকে ইডি রেড করছে, সেটাও তাও বেলা গড়িয়ে যাওয়ার পর। সুতরাং তুমি সেই জায়গায় বুঝতে পারছো যে একটা জেলার যিনি দায়িত্বে রয়েছেন তার কাছে কোনো খবর নেই যে তার জেলাতে কোন বাড়িতে কখন থেকে কার বাড়িতে তল্লাশি হবে বা রেড হচ্ছে। সুতরাং এটা যে একটা চরম ব্যর্থতা এবং লজ্জার বিষয়। রাজ্য পুলিশের যে গোয়েন্দা বিভাগ সম্পূর্ণ ব্যর্থ এবং মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতি যে একেবারে শূন্যতেই পড়ে থাকবে, কোনোদিন যে সেখান থেকে বেরিয়ে উপর
শেষ হয়নি এখনো পর্যন্ত এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নীল। হ্যাঁ, ধন্যবাদ সুপ্রীতি। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। একেবারে রাজ্য পুলিশের যে গোয়েন্দা ব্যর্থতা সেটা কিন্তু আরো একবার প্রকাশ পেল। সেই সঙ্গে অভিযুক্তরা কেউ শুটকি মাছের ব্যবসার আড়ালে, কেউ মিষ্টি ব্যবসার আড়ালে যেভাবে রাজ্যের মাটিকে ব্যবহার করে সারা ভারতবর্ষ এবং বাংলাদেশকে তাক করে একেবারে ড্রাগের রমরমা ব্যবসা চালাচ্ছে, তাতে কিন্তু রাজ্য পুলিশের একটা বড় অংশের ভূমিকা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলছে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরের সঙ্গে। থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।